আগের দিন আমরা দেখেছি যে গ্লিসারলডিহাইডের চেইন এক্সপেনশন করলে, মানে গ্লিসারলডিহাইড কি ছিল, এটা ছিল চেইন এক্সপেনশন, মানে এখানে একটা কার্বন বাড়িয়ে দিলে আমরা দুদিকে OH ফিট করতে পারি আর দুটো প্রোডাক্ট পাই। এদিকে OH করলে একটা, এইদিকে OH করলে একটা অন্য। তা এই যে চেইন এক্সপেনশন করে আমি বলেছিলাম যে গ্লিসারলডিহাইড থেকে তৈরি হয় এরিথ্রোস থ্রিওস, এরিথ্রোস থেকে তৈরি হয় রাইবোস অ্যারাবিনোস, থ্রিওস থেকে তৈরি হয় জাইলোস আর লাইজোস, তারপর রাইবোস থেকে তৈরি হয় অ্যালোজ্যালট্রোস, অ্যারাবিনোস থেকে তৈরি হয় গ্লুকোজ ম্যানোজ, জাইলোস থেকে তৈরি হতো কি না গুলোজায়োডোস, আর লাইজোস থেকে তৈরি হতো গ্যালাক্টোস আর ট্যালোস। এই যে পুরো চেনটা আমরা করেছিলাম আগের দিন, মুখস্থ করেছিলাম, দেখেও ছিলাম ইভেন, যে ওইচকে দুদিকে দিলে দুটো আলাদা আলাদা রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে, পড়েছিলাম তো এটা আমরা। আচ্ছা, এই যে আগের দিনের পড়াটা আমরা করেছিলাম, এবার আজকে আমরা শিখব কি করে একটা কার্বনকে এক্সট্রা আনা যায় এখানে, সেটা আজকে আমরা শিখব। কার্বনকে এক্সট্রা আনার প্রসেসটাকে বলা হয় ফিশার ফিশার বলি আমি, ফিশার কিলানি বলে, আমি শুধু ফিশার বলছি, ঠিক আছে? ফিশার প্রসেস, এটা কি করে করতে হয়? সবার আগে আমরা যেটা নিয়ে কাজ করব সেটাকে আঁকতে হয়। ধরি আমি গ্লিসারলডিহাইড নিয়ে কাজ করব। গ্লিসারলডিহাইড এরকম হয় আসলে, CHOটাকে এভাবে লিখেছি, এর ওপর আমি দিয়ে দেবো সোডিয়াম সায়ানাইড ইন প্রেজেন্স অফ HCl। সোডিয়াম প্লাস সায়ানাইড মাইনাস, এই সায়ানাইড মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করে। কেন? কেন কি এই অক্সিজেনের যে ডবল বন্ডটা আছে, অক্সিজেন তো একটা ইলেকট্রোনেগেটিভ তড়িৎ ঋণাত্মক একটা পদার্থ, এটা কার্বনের থেকে ইলেকট্রন ডেন্সিটি টেনে নেয়। এই যে ইলেকট্রনটা টেনে নিল, ইলেকট্রন ক্লাউডটা টেনে নিল কার্বনের থেকে, কার্বন এখন ডেল প্লাস হয়ে গেল, একটু পজিটিভ হয়ে গেল। এই যে ডেল প্লাস হলো, এখন এর কি দরকার? এর এখন মাইনাস দরকার। তাই জন্য CN এসে এখানে অ্যাটাক করে কার্বনের ডেল প্লাস ধর্মটাকে শেষ করলো। এই যে CNটা এখানে এসে অ্যাটাক করলো, এখন এটা কিরকম দেখতে হবে সেটা আমি দেখাচ্ছি। CNটা এখানে অ্যাটাক করতে হলে একে হাইড্রোজেনটা ছাড়তে হবে। আচ্ছা, এই হাইড্রোজেনটা ছেড়ে দিল। আচ্ছা, হাইড্রোজেনটা না ছাড়লে আমি এক কাজ করি, অক্সিজেনটা ছাড়িয়ে দিই। কেন? অক্সিজেন দুটো বন্ডে টান ছিল, তাই তো? যখনই CN মাইনাস এলো, কার্বন ভাবলো যে আমার কাছে তো CN মাইনাস চলেই এসছে, আর অক্সিজেন আমার থেকে টানার চেষ্টা করছে, আমি অক্সিজেনকে দিয়ে দিই। তো অক্সিজেন নিয়ে বেরিয়ে গেল মানে ও মাইনাস হয়ে গেল। তো এখানে আমি আঁকছি, এটা যেহেতু এখানে, আচ্ছা, এই ও মাইনাস হয়ে গেল, এখানে OH আর এখানে CH2OH, এটাই ছিল গ্লিসারলডিহাইড। এর উপরে জাস্ট একটা জুড়ে গেল হলো CN, তাই তো? এবার CNটা কিরকম হয়? C ট্রিপল বন্ডেড, ওকে, সেটা এখানে জুড়ে গেছে এর উপরে। এই যে ও মাইনাসটা তৈরি হলো, যেহেতু অ্যাসিডিক মিডিয়াম ছিল তাই H প্লাস আসবে, H প্লাস এসে ও মাইনাসের সাথে OH করে দেবে। তাহলে এটা কি হলো? এবার একটা কথা, এই যে OHটা এখানে আক্রমণ করলো, এই H প্লাসের আক্রমণটা ও মাইনাসের উপর এদিক থেকেও হতে পারে, আবার এই ও মাইনাসটা একবার ঘুরে গিয়ে তারপরও H মাইনাসটা আক্রমণ করতে পারে, দুভাবেই হতে পারে। তাই OH এদিকেও তৈরি হতে পারে, আবার OH এই দিকেও তৈরি হতে পারে, ঠিক আছে? আমি এখানে OHটাকে এইদিকে তৈরি করেছি, চাইলে কিন্তু OHটা এদিকেও তৈরি হতে পারতো। যাই হোক, এখন এটা এরকম দেখতে হয়ে গেছে। এবারে আমাকে একটা কথা বল, যে এই যে পুরো বিষয়টা, এটাকে আমি একটা ড্যাশ দিয়ে এরকম করে এখানে OH এঁকে দিতে পারি না? এই পুরোটাকে একটা ড্যাশ দিয়ে কেটে এখানে একটা OH এঁকে দিতে পারি। তাহলে এটা তো অনেকটা দেখতে, অনেকটা এরিথ্রোজের মতো হয়ে গেল। এরকম দেখতে কে ছিল? এরিথ্রোজ ছিল।
কিন্তু এরিথ্রোজের একটা জিনিস ছিল না, সেটা হলো সায়ানাইড। এরিথ্রোজের ওপরে কি ছিল? সিএইচও ছিল। সব সব মনোস্যাকারাইডের ওপরেই সিএইচও থাকে, এটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি, আগের দিন দেখেছি। তাহলে এই সায়ানাইডটাকে কি করে আমি অ্যালডিহাইড করব, এখন এটা আমার সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, সায়ানাইড মানে কি? সি ট্রিপল বন্ড এন, 3টে বন্ড তো একসাথে ভেঙে দিয়ে নাইট্রোজেনকে বার করা সম্ভবই না। 3টে বন্ডকে একসাথে ভেঙে নাইট্রোজেনকে বের করা সম্ভব না, তাই আমি একটা একটা করে ভাঙছি। প্রথম বন্ড ভাঙব, H2PD BaSO4, একটা বন্ড ভাঙবে, ভেঙে এখানেও H আসবে, এখানেও H আসবে, মানে এখন আমি কিন্তু এখানে দুটো OH এরমভাবে দেখিয়ে দিচ্ছি, কেন কি আমি আগেরটায় দেখিয়ে দিয়েছি কি করে এসছে। O মাইনাসের উপর H প্লাস অ্যাটাক করে এখানে OH করে দিয়েছে, এখন আমি দাগ দিয়ে এইদিকে জাস্ট OHটা দেখিয়ে দিচ্ছি। এর ওপর আমি দেব হলো H2, আরেকটা বন্ড ভাঙবে, বন্ড ভেঙে NH2CH2 হবে। আমি যদি H2টাকে একবারে এক্সেস দিয়ে দিই, আচ্ছা শুধু H2ই দিই, এক্সেস দেব না, এখন শুধু এখন শুধু নাইট্রোজেন আর কার্বনে একটা বন্ডই পড়ে আছে। এবার কি করব না, একে হাইড্রোলাইজ করে দেবো, এর ভেতরে জল দিয়ে দেবো H2O। এর হাইড্রোলিসিস করলে কি হবে? এর হাইড্রোলিসিস করলে সবার আগে জলের H প্লাস এই NH3টাকে নিয়ে বেরিয়ে যাবে। NH2 যখন বেরোবে, N তো কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, N একটা মাইনাস নিয়ে বেরোবে, জলের H প্লাস এসে সেই মাইনাসটাকে প্রশম করে দেবে, তাহলে NH3 বেরিয়ে গেল এখান থেকে। এবার যদি N মাইনাস নিয়ে বেরিয়ে গেছে, তাহলে কার্বন কি হলো? প্লাস হয়ে গেল। এবার এই যে কার্বনটা প্লাস হলো, এখান থেকে এই দিক থেকে, আচ্ছা আমি আঁকি, আর এই NH3 বেরিয়ে গেছে। এবার আসবে অক্সিজেন, জলের OH মাইনাস, এখানে তো জলের একটা OH মাইনাস ছিল, তার সাথে কার্বনের প্লাস একটা বন্ড করে দিল, এই যে বন্ডটা তৈরি হলো, এবার কি হবে না, OH মাইনাস নিজের এইটাকে এখানে ফেলবে, এই যে লোন পেয়ারটা, নিঃসঙ্গ লোন পেয়ারটা আছে সেটা এখানে ফেলবে, এখানে আরেকটা বন্ড হবে, Hটা চলে যাবে, এই কার্বনের দিক থেকেও একটা H চলে যাবে। বোঝা গেল? দেখ তাহলে কি দাঁড়ালো, কার্বন ডবল বন্ডও একটা H, দুটো H, মানে বেসিক্যালি যখনই আমি এই সি সিঙ্গেল বন্ড এন এই জায়গাটাকে আমি যখনই হাইড্রোলাইজ করছি, তখনই আমার অ্যালডিহাইড ফিরে চলে আসছে। এই সি সিঙ্গেল বন্ড এন আনার পরে যখনই আমি হাইড্রোলাইজ মানে জল দিলাম, তখনই আমার অ্যালডিহাইড ফিরে চলে এলো, তাই তো? তাই এসছে। আচ্ছা, এই যে অ্যালডিহাইডটা ফিরে এসছে, এর একটা কার্বন বেশি আছে না? আমি একটু আগেই বললাম OHটা এদিকেও থাকতে পারতো আর OHটা এদিকেও থাকতে পারতো, তাহলে এটা এখন তৈরি হয়েছে এরিথ্রোস, তৈরি তো হতে পারতো থ্রিওসও, এইদিকে যদি OH থাকতো তাহলে থ্রিওস তৈরি হয়ে যেত। তা এইভাবেই কিন্তু চেন ইলংগেশন হয় ফিশার প্রসেসে। আচ্ছা, এবার আমরা করব হলো চেন শর্টেনিং বা চেন খর্ব করা। চেনকে এবার ছোট করা পড়ব। চেনকে ছোট করি আমরা রুফ ডিগ্রেডেশন প্রসেসে, RUFF, রুফ ডিগ্রেডেশন পদ্ধতিতে। এটা হলো চেন শর্টেনিং রুফ ডিগ্রেডেশন। আচ্ছা, এটা কি? এটা গ্লুকোজ নিয়েছি, তার উপর আমি Br2H2O, আমি আগের দিনে বলেছি এটা যে Br2H2O কি একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মৃদু অক্সিডাইজিং এজেন্ট। এটা কি করে, এই যে OH গুলো আছে এগুলোকে কিচ্ছু করে না, নিচের এই OHটারও কিছু করে না, কেন কি এটাও তো আসলে একটা OH, এটাও তো একটা
অ্যালকোহলই, এ জাস্ট ওপরের যে কিটোনটা আছে না সেটাকে ধরে এ সিওএইচ করে দেয়, সেটাকেও কার্বক্সিলিক অ্যাসিড করে দেয়। ওপরের যে কিটোন কি বলছি অ্যালডিহাইডটা আছে সেটাকেও কার্বক্সিলিক অ্যাসিড করে দেয়, সেটাই করেছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট Br2 ইন ওয়াটার, এটাই করেছে। তারপর আবার আমাকে দিতে হবে ক্যালসিয়াম কার্বনেট, আর একটু স্লাইটলি বেসিক মিডিয়াম রাখতে হবে। কি করে বেসিক রাখবো? খুব স্লাইট কনসেন্ট্রেশনের একটা বেস দিয়ে দেবো মিডিয়ামটায়, মানে যে পাত্রে আমি করছি সেখানে স্লাইট কনসেন্ট্রেশনের, মানে খুবই কম মোলারিটির একটা বেস দিয়ে দেবো একটু। তাহলে কি হবে, এইটা COO মাইনাস হয়ে যাবে। তার উপর আমাকে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে। আচ্ছা, এই প্রসেসটা আমি একটু বলছি। যখন চেন ইলংগেশন হয়েছিল লাস্টের এই কার্বনটা বেড়ে গেছিল, তাই তো? যখন চেন শর্টেনিং হবে তখন একটা কার্বন কমবে। এই নিচের কার্বনগুলোর আমি কিছু আঁকলাম না, এই নিচের কার্বনগুলো এরকমই হবে, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH, এদিকে OH, এদিকে OH, সেগুলো আঁকলাম না, শুধু আমি এইটা আর এইটা এঁকেছি। মানে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে COO মাইনাস তৈরি হয়েছে স্লাইটলি বেসিক মিডিয়ামে। এই OH-টা আগে থেকে ছিল। আমি যখনই H2O2 দিলাম, H2O2 আসলে কি? হাইড্রোজেন পারঅক্সাইড। পারঅক্সাইডে একটা পারঅক্সাইড লিঙ্কেজ থাকে, এই ও বন্ডটাকে পারঅক্সাইড বন্ড বলে, ও সিঙ্গেল বন্ডকে পারঅক্সাইড বলে। এই পারঅক্সাইড লিঙ্কেজটা তার মানে H2O2 তে আছে। হ্যাঁ আছে, কই গেল? এই যে পারঅক্সাইড লিঙ্কেজটা আছে, দরকারে কিছু কিছু সময় যখন দরকার পড়ে তখন এই পারঅক্সাইড লিঙ্কেজটা সমবিভাজন হয়। সমবিভাজন আমরা আগেও পড়েছি, একটা রেডিকেল ও এর কাছে চলে যায় এই ও এর কাছে, আর একটা রেডিকেল এই ও এর কাছে চলে আসে, তাহলে এটা OH রেডিকেল হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তাই হলো। এবারে এই যে OH রেডিকেলটা রয়েছে না, এটা যে আমাদের আসল স্ট্রাকচারে যে OH-টা ছিল লাস্ট, এই OH-টা এখানে তো COO মাইনাস হয়ে গেল। এই OH রেডিকেলটা কি করে, এই OH-টাকেও আবার ডাক দেয়। আচ্ছা, এই OH এর মাঝখানে বন্ডটা কিরকম হয়? এরকম একটা ধর OH রেডিকাল এসছে, সে বলছে যে হাইড্রোজেন তুইও চলে আয়, তুইও একটা রেডিকেল এরকম করে নিয়ে চলে আয়, তাহলে আমরা পুরোপুরি একটা H2O হয়ে যেতে পারি। এবার এটা চলেও গেল, হাইড্রোজেনটা চলেও আসে ডাক শুনে, একটা রেডিকাল হয়ে বেরিয়ে যায়। হাইড্রোজেন যদি একটা রেডিকাল হয়ে বেরোয় তাহলে অক্সিজেনের কাছে একটা রেডিকাল থেকে যায়। তাহলে বেসিক্যালি H2O2 দিলে কি হয় না, অক্সিজেন রেডিকাল থেকে যায়। আমরা যদি একটু মনে করি তাহলে আমাদের যে খারাস এফেক্ট বা পারঅক্সাইড এফেক্ট ছিল, যেখানে নাকি অ্যান্টি মার্কনিকভ রুল হতো, মনে আছে তো? HBr ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, সেখানেও কিন্তু এই এই সেম মেকানিজমেই, এই ফ্রি রেডিকেল মেকানিজমেই পুরো কাজটা হতো, সেটা আমরা জাস্ট জানতাম না, এখন জেনে নিলাম। এরকম করেই ফ্রি রেডিকেল ভেঙে ভেঙে কিন্তু খারাস এফেক্টে পুরো ব্যাপারটা হতো। যাই হোক, আর ওইখানে গেলাম না। এই OH-টা তাহলে H2O2 দিলে কি হলো, ও রেডিকেলে তৈরি হয়ে গেল। এই যে ও রেডিকেল হলো, তারপরে এবার আমি দেবো কি Fe3+। Fe3+ কেন কি Fe3+ যদি একটা ইলেকট্রন পেয়ে যায়, Fe3+ যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে Fe2+ হয়, আর Fe2+ কিন্তু Fe3+ এর চেয়ে বেশি স্টেবল। তো এই যে Fe2+ হলো, Fe-টাকে একটা ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রনটা দেবে কে? এবার ইলেকট্রনটা দেবে হলো A, ইলেকট্রনটা দেবে A। এই যে এবারে ইলেকট্রনটা দিয়ে দিল একে, Fe3+ কে, তাহলে এখানে কি তৈরি হয়ে গেল, এখানে তৈরি হলো C ডবল বন্ড, এবং এই যে কার্বনের সাথে কার্বনের একটা বন্ড ছিল, এই কার্বন কার্বন বন্ডটা এইটা হোমোলিটিক্যালি ভেঙে গেল, এটা সমবিভাজন হয়ে গেল, তাহলে CO2 বেরিয়ে গেল। এটা যদি সমবিভাজন হয়ে যায় তাহলে CO2 বেরিয়ে গেল, আর পড়ে রইল বাকি স্ট্রাকচারটা।
5টা কার্বনের মেম্বারের রিং পড়ে রইল, আর CO2 বেরিয়ে গেল। তাহলে কি নিয়ে শুরু করেছিলাম আমি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কার্বন নিয়ে। লাস্টে কি পড়ে রইল? 5টা কার্বনের একটা রিং পড়ে রইল, চেন পড়ে রইল, এবং CO2 বেরিয়ে গেল। এই পুরো পদ্ধতিতে সবার আগে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়ে COH তৈরি করলাম, তারপর ক্যালসিয়াম কার্বনেট ইন স্লাইটলি বেসিক মিডিয়াম দিয়ে CO- তৈরি করলাম, তারপর পারঅক্সাইড দিয়ে এটাকে একটা র্যাডিক্যাল করলাম। র্যাডিক্যাল করার পর কি করলাম? আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই জানি যে ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি কিন্তু সবসময় 2 ডিগ্রিতে গেলে বেটার হয়। তাহলে এটা অবশ্যই 2 ডিগ্রিতে চলে আসবে। এই যে 2 ডিগ্রিতে এলো, তার পরবর্তীকালে এটা এরমভাবে আবার হোমোলিটিক ফিশন হয়ে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এইসব কাণ্ড হবে। Fe3+ দেওয়ার ফলে এই একটা ইলেকট্রন Fe3+ নিয়ে নেবে, এটা C ডবল বন্ডও হয়ে যাবে। এই C ডবল বন্ডও এখান থেকে হোমোলিটিক ফিশন করে সমবিভাজন করে বেরিয়ে যাবে CO2 হয়ে, এবং 5 কার্বনের যে চেনটা সেটা ফেলে রেখে চলে যাবে। তাহলে 6 কার্বন থেকে 5 কার্বনে চলে এলাম। কি পদ্ধতিতে? না, রুফ ডিগ্রেডেশন পদ্ধতিতে। আচ্ছা, তাহলে আগের দিন যেগুলো আমরা পড়েছিলাম যে কি করে একটা কার্বন বাড়ে, তার দুদিকে OH জুড়তে পারে, সেটাও আমরা পড়লাম ফিশার প্রসেসে এবং রুফ ডিগ্রেডেশন প্রসেসে। আচ্ছা, ফিশার কিলানি প্রসেস, ফিশার কিলানি প্রসেস এবং রুফ ডিগ্রেডেশন প্রসেসে কি করে একটা কার্বন কমে সেটাও আমরা দেখে নিলাম। আচ্ছা, এবার আমরা আজকের টপিকে আসব। এটাও আজকেরই টপিক ছিল, কিন্তু এবার আমরা আজকের কোর টপিকটায় আসবো, যেটা হলো আগের দিন যে আমি কাজগুলো দিয়েছিলাম ম্যানোজ ফেনোজ এদের তৈরি করতে। আশা করি সবাই করে নিয়েছিস। ম্যানোজের কি তৈরি করতে বলেছিলাম? না, ম্যানোজ আগের দিন আমি একটা জিনিস দেখিয়েছিলাম, যতদূর আমার মনে আছে। দেখি, এইগুলো দেখিয়েছিলাম না? আর আমি বলেছিলাম ম্যানোজ, অ্যালোজ আর অ্যালট্রোজের এই স্ট্রাকচারটা তৈরি করতে, যেটা আমি গ্লুকোজের জন্য তৈরি করেছিলাম, সেগুলো ম্যানোজ, অ্যালোজ আর অ্যালট্রোজের জন্য বানাতে বলেছিলাম। না বানিয়ে থাকলে কোনো ব্যাপার না, তৈরি পড়ে থাকবে, ব্যাকলগ হয়ে যাবে, বুঝতে পরে সমস্যা হবে, তাই বলেছিলাম বানিয়ে নিতে। কি করে বানাতে হতো আশা করি মনে আছে। এরকম একটা স্ট্রাকচার থাকতো, ইভেন এক্সচেঞ্জ করতে হতো, CH2OH এখানে যেত, OH এখানে আসতো, ইভেন এক্সচেঞ্জ হতো, কই গেল, ইভেন এক্সচেঞ্জ হলো, তারপর হয় এখান থেকে অ্যাটাক হতে পারতো, নয় এখান থেকে অ্যাটাক হতে পারতো, দুভাবে অ্যাটাক হতে পারতো। এক ইভেন এক্সচেঞ্জ হওয়ার আগে অ্যাটাক হয়ে গেল, আর এক ইভেন এক্সচেঞ্জ হওয়ার পরে ওইটা এখান থেকে অ্যাটাক করলো। এবারে কোন অ্যাটাকটা ভালো হতো আমার ভালো মনে আছে। কোন অ্যাটাকটা ভালো হতো? অ্যাটাকটা ভালো হতো ইভেন এক্সচেঞ্জ হওয়ার পরে, কেন কি ইভেন এক্সচেঞ্জ হওয়ার পরে এরা কাছাকাছি আসতো। আর কি তৈরি হতো? 1 2 3 4 5 6 6 মেম্বার রিং তৈরি হতো। এখানেও দেখি 1 2 3 4 5 6 6 মেম্বার রিং তৈরি হয়েছে। ইভেন এক্সচেঞ্জ হওয়ার আগে কি হতো? 1 2 3 4 5 6 এইভাবে, ওটাও 6 মেম্বারই রিং তৈরি হতো। ইভেন এক্সচেঞ্জ হওয়ার আগে যে রিংটা তৈরি হতো ওটাও 6 মেম্বারই হতো, কিন্তু সমস্যাটা কি ছিল? আমি আগের দিনও বলেছি যে ওপরের যে দুটো থাকে সেগুলো কিন্তু সবচেয়ে কাছাকাছি থাকে, কেন কি এগুলো একটু বেঁকানো থাকে এভাবে। প্লেনের ভেতরে যে প্লেনটা আমি দেখছি সেই প্লেনের ভেতর দিকে এরমভাবে বেঁকানো থাকে। এই বেঁকানোটার জন্য এই দুটো আসলে সবচেয়ে কাছাকাছি চলে আসে, এই বেঁকানোটার জন্য। তাই জন্য ওইচের যে লোন পেয়ার সেটা এইদিকে কার্বনকে ডোনেট করা খুব ইজি হয়ে যায়। কই গেল পেনটা আমার? এই যে ওইচের একটা লোন পেয়ার আছে না, এটা এই কার্বনটাকে দেওয়াটা খুব ইজি হয়ে যায়। এই কার্বনকে কেন দেবে? কেন কি এখানেও সেম গল্প, সি ডবল বন্ডও আছে, ও সব ইলেকট্রন ডেন্সিটি কার্বনের থেকে টেনে নিচ্ছে, তাহলে কার্বন ডেল প্লাস হয়ে যাচ্ছে। আর অক্সিজেনের কাছে একটা লোন পেয়ার আছে, অক্সিজেন সেই লোন পেয়ারটা কার্বনকে দিয়ে দিত এভাবে পেছন দিক থেকে। ইভেন এক্সচেঞ্জ হওয়ার আগেও এই জিনিসটা হতে পারতো, আর ইভেন এক্সচেঞ্জ হওয়ার পরেও এটাই হচ্ছে।
কিন্তু ব্যাপারটা কি ছিল, ইভেন এক্সচেঞ্জ হওয়ার পরে এই দুটো কাছাকাছি চলে আসতো, আরও ইভেন এক্সচেঞ্জ হওয়ার আগে এগুলো দেখে মনে হচ্ছে কাছাকাছি আসছে, দেখে তো মনে হচ্ছে যে এটার থেকে এটার দূরত্ব বেশি, এটার থেকে এটার দূরত্ব কম, কিন্তু এটা তো প্লেনার স্ট্রাকচার না, এটা তো সমতলিক স্ট্রাকচার না, এটা আসলে এরকম স্ট্রাকচার। এই দুটো কাছাকাছি থাকতো আর এইটা বেটার হতো ইভেন এক্সচেঞ্জ যাওয়ার পরে, তাই জন্য সবসময় অক্সিজেনের যে লোন পেয়ার ডোনেশনটা হতো সেটা সবসময় হতো ইভেন এক্সচেঞ্জ হওয়ার পরে। তো আশা করি সবাই ম্যানোজ, অ্যালোজ আর অ্যালট্রোজেটগুলো বানিয়ে নিয়েছি। আগের দিন হেমি অ্যাসিটাইল অ্যাসিটাইল কি সেটাও বলেছি, এবং আগের দিন ওসাজন অবধি লাস্ট হয়েছিল। আচ্ছা, আচ্ছা সবার আগে আমি এক কাজ করি, আমি গ্লুকোজ আঁকি। গ্লুকোজ কিরকম ছিল, ইভেন এক্সচেঞ্জ করে দিই আমি এখানে, আমি আরেকবার করছি কিন্তু জাস্ট শুধু একবারই। এই অক্সিজেনের একটাকে এখানে দিয়ে দিত এভাবে, এখানে এইচ প্লাস এসে ওইচ করে দিত, কার্বন এখানে প্লাস হয়ে যেত, অক্সিজেন নিজের লোন পেয়ার এভাবে দিয়ে দিত ইভেন এক্সচেঞ্জের পর। আর কীরকম তৈরি হতো আমি বলেছিলাম, এদিকে ফেলে দিতে, এইদিকে পুরো স্ট্রাকচারটাকে ফেলে দিতে। তো আমি যদি এইদিকে পুরো স্ট্রাকচারটা ফেলে দিই, তাহলে এই ওইচটা আর এই ওইচটা নিচে চলে যাবে, এই দুটো ওপরে চলে আসবে। নাম্বারিং করি, 1 2 3 4 5, দেখি 1 2 3 4 5, আর এটা 6, এটা 6 কার্বন, অক্সিজেন এরকম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর 5 নাম্বারের সাথেই রয়েছে হলো আমার 6 কার্বনটা এরকম ওপরে, এটা 6। 1 নাম্বারে কি ছিল, 1 নাম্বারে ছিল এইটা, ওইচটা নিচে চলে গেছে, এটা এরকম করে পড়লে ওইচটা নিচে যাবে, তাহলে ওইচ নিচে। 2 নাম্বারে এটা গেল 1, 2 নাম্বারে ওইচটা যাবে নিচে, 3 নাম্বারে ওইচটা যাবে ওপরে, 4 নাম্বারে ওইচটা যাবে নিচে, 5 নাম্বারে CH2OH যাবে ওপরে, সেটাই গেছে। এটা ছিল আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা আঁকলাম আমি আগের দিনও বলেছিলাম, কার্বন 1 পজিশনটাকে বলা হয় অ্যানোমারিক পজিশন। অ্যানোমারিক পজিশনে OH থাকলে সেটাকে হেমি অ্যাসিটাইল বলা হয়, আর OH না থাকলে সেটাকে বলা হয় অ্যাসিটাইল। এটাও আগের দিন আমি বলে দিয়েছি। এবারে বাট ইট ইজ কনস্ট্যান্ট, এটা কেন তেনা। এবারে একটা জিনিস আমি বলছি, কি বলবো, হ্যাঁ এই যে অ্যানোমারিক পজিশনের যে উইচটা আছে, এটা মাঝে মাঝে এই দিকে থাকে, মাঝে মাঝে ওপরে চলে যায়, মাঝে মাঝে। যখন যখন CH2OH আর অ্যানোমারিকের OH এরা অপোজিট সাইডে থাকে তখন বলা হয় অ্যালফা, আর যখন যখন CH2OH আর অ্যানোমারিকের OH একই সাইডে থাকে, এখানে একই সাইডে আছে, তখন বলা হবে বিটা। এই আলফা আর এই বিটা, তাহলে এটা আলফা ডি পাইরানোজ কেন সেটা পরে বলছি। এটা বিটা ডি গ্লুকোপাইরানোজ, এটা আলফা ডি গ্লুকোপাইরানোজ, এটা বিটা ডি গ্লুকোপাইরানোজ। পাইরানোজ মানে কি,
6 কার্বন রিংকে বলা হয় পাইরান, আর 5 কার্বন রিংকে বলা হয় ফিউরান। এই পার্টটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাই এটা গ্লুকোজ লেখার জায়গায় আমি পাইরানোস লিখছি, জাস্ট এটুকুই। আলফা কি, যখন CH2OH আর অ্যানোমারিকের ওইচটা অপোজিট সাইডে থাকবে। বিটা কি, যখন CH2OH আর আমাদের অ্যানোমারিকের ওইচটা একই সাইডে থাকবে। ওপর দিকে দেখ দুটো আছে। আচ্ছা, এবারে আমি একটা জিনিস বলে দিচ্ছি, বিটার স্টেবিলিটি বেশি হয় আলফার থেকে। এর কারণ কি? এর কারণ আমাদেরকে বুঝতে হবে চেয়ার ফর্ম দিয়ে। আমরা জানি যে যে কোনো এরকম ষড়ভুজ আকৃতির জিনিসের আমরা একটা চেয়ার ফর্ম আঁকতে পারি। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা আঁকার চেষ্টা করেও দেখব। একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, পাঁচটা, হ্যাঁ। আগের পেজে একবার দেখে নিই। OH 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 OH, আচ্ছা আমি একটু ভুল জায়গায় CH2OH করে দিচ্ছি, হ্যাঁ। এই জায়গাটায় OH হবে, CH2OH এইখানে হবে। অক্সিজেনের ঠিক পরের তাতেই তো CH2OH হয় না, এখানে তো না। আচ্ছা, এটা OH হবে, আর এই OH ভেতর দিকে হবে, নিচের দিকে হবে। আমি আরেকবার ফ্রেশ করে আঁকছি। একটা, দুটো, তিনটে, না এখানে CH2OH দিলাম। এই যে OH এবার আমি দেব, সেটাকে আমি নিচের দিকে দিলে এটা আলফা হয়ে যাবে, আর ওপর দিকে দিলে এটা বিটা হয়ে যাবে। এটা আমি আগেও বলেছি। এইটা আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। এবার চেয়ার ফর্মে একটা কথা আমি বলে রাখছি। ধর এটা একটা চেয়ার, এই চেয়ার ফর্মে দুটো মিথাইল আছে। মিথাইল মানে CH3। এই দুটো মিথাইলে যদি এইভাবে থাকে তাহলে সেটাকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন, ইকুইটোরিয়াল। আর যদি মিথাইলগুলো খাড়াভাবে থাকে, খাড়াভাবে মানে তাহলে এটাকে বলা হয় অ্যাক্সিয়াল। চেয়ার ফর্মে অ্যাক্সিয়ালের স্টেবিলিটি কম ইকুইটোরিয়ালের চেয়ে। অ্যাক্সিয়ালের স্টেবিলিটি ইকুইটোরিয়ালের চেয়ে কম। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যখন এটা আঁকছি তখন এই ওইচটা এইভাবে না, আসলে এইভাবে আছে, হ্যাঁ, ইকুইটোরিয়ালে আছে। এটা হলো বিটা। এবারে একটা কথা ভালো করে ভেবে দেখ যে না, এটা হলো, আচ্ছা আমি কি বলেছি, আলফা মানে CH2OH আর OH একই দিকে, আর বিটা মানে অপোজিট দিকে, তাই তো? তাই তো আগের পেজে দেখলাম। আমি আরেকবার চেয়ার ফর্মটা আঁকছি। এই OH-টাকে এইভাবে আঁকলাম, এই CH2OH-টাকে এইভাবে আঁকলাম। এইটা একটা হতে পারে,
আর এইটা একটা হতে পারে। এইখানে CH2H আর OH অপোজিট দিকে আছে, তার মানে আমি বলতে পারি এরা অ্যাক্সিয়ালে আছে খাড়াভাবে, যেভাবে আমি আগেরটায় দেখিয়েছিলাম। কোথায় গেল? অ্যাক্সিয়াল মানে এরকম খাড়াভাবে, আর ইকুইটোরিয়াল মানে এইভাবে। আর এইখানে CH2OH এর রেসপেক্টে OH-টা এইভাবে আছে, খাড়াভাবে নিচের দিকে নেই, তাহলে এটা ইকুয়েটোরিয়ালে আছে। তাহলে আমি এটা বলতে পারি কি, যে বিটা বেশি স্টেবল আলফার থেকে, কেন কি আলফাতে খাড়াভাবে একে অপরের অপোজিটে থাকে। আমরা আলফাতে আগের পেজে কি দেখেছিলাম? আলফা কখন হয়? যখন CH2OH আর OH অপোজিটে থাকে। বিটা কখন হয়? যখন একই দিকে থাকে। এবার এই একই দিকে থাকাকে চেয়ার ফর্মে ওপরের দিকে দেখায় না, এই দিকে দেখায়, ঠিক আছে? একই দেখে মনে হতে পারে যে এইটা এই দিকে আছে, তাহলে এইটাও এদিকে থাকা উচিত, ওপর দিকে থাকা উচিত। চেয়ার ফর্মে একই দিকে থাকাকে এইটা আর এইটা ভাবে দেখায়, নাকি এইরকম ওপর দিকে। আর ওপর নিচে থাকা মানে হলো অপোজিটে আছে বা অ্যাক্সিয়ালে আছে। তাহলে অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালের যে কনসেপ্টটা ছিল, যে চেয়ার ফর্মে ইকুইটোরিয়াল, যে কোনো সাধারণ চেয়ার ফর্মে যেখানে মিথাইলও আছে, এরকম চেয়ার ফর্মেও ইকুইটোরিয়ালের স্টেবিলিটি অ্যাক্সিয়ালের চেয়ে বেশি। এইটা সেই সেম রিজন দিয়ে আমি এটাকে এক্সপ্লেন করতে পারি যে বিটার স্টেবিলিটি আলফার চেয়ে বেশি, কেন কি বিটায় OH-টা ইকুয়েটোরিয়ালে আছে আর আলফায় OH-টা অ্যাক্সিয়ালে আছে। আচ্ছা, এইটা গেল একটা প্রশ্ন। এবার হবে গ্লাইকোসাইডিক বন্ড, তাই তো? হ্যাঁ, তাই করি। এখানে আমি নিয়েছি হলো আলফা আর বিটা গ্লুকোজ। এবার আমি যদি কোনোভাবে এই এইচটা আর এই OH-টাকে উড়িয়ে দিই, মানে এখান থেকে যদি আমি H2O বার করে দিই, তাহলে এই ওয়ের একটা হাত খালি হয়ে গেল না? এই একটা খালি হাত এই জায়গাটার সাথে জুড়ে যায়, এই খালি ওয়ের হাতটা এই জায়গাটার সাথে এভাবে জুড়ে যায়। এই যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এই ও ওয়ালা বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এটা কখন হয়? ডিহাইড্রেশনের পর, জল বেরিয়ে যাওয়ার পর। এইটা যেটা তৈরি হলো তার নামই হলো ম্যালটোজ। আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ দিয়ে ডিহাইড্রেশন করে দিলাম, মানে জল বের করে দিলাম, তখন যেটা তৈরি হবে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে, সেটাকে নামই হলো ম্যালটোজ। ম্যালটোজ একটা দ্বিশর্করা। এখানে একটা শর্করার ইউনিট আর একটা শর্করার ইউনিট, দুটো শর্করার ইউনিট যুক্ত করে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা তৈরি হয়েছে, তাই এটার নাম দ্বিশর্করা। এই দিকেও একটা OH আছে, আমি যদি আরেকটা এরকমকে এনে জুড়ে দিয়ে দিকে, তাহলে এটা ত্রিশর্করা হয়ে যাবে না? তিনটে শর্করা হয়ে গেল না? এইভাবে আমি আরও এইদিকে জুড়তে পারবো, তাই এটা ইনফিনিটি অব্দি যাবে। তাই এখানে লেখা আছে দিস গোজ টু ইনফিনিটি। এরকম হতেই থাকতে পারে যদি আমরা না বন্ধ করি রিয়াকশনটাকে। এখানে একটা সামারি লেখা আছে, আলফা গ্লুকোজের সাথে আলফা গ্লুকোজ যদি আমরা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করি তাহলে অ্যামাইলোজ হয়। এখানে C1C4 লেখা আছে, এই কথাটার মানে কি? আচ্ছা, আলফা গ্লুকোজ আগে আঁকার চেষ্টা করি। এরকম আলফা আঁকছি, তাহলে এখানে নিচে OH, নিচে OH, এরকম উপরে, এরকম নিচে। আলফা গ্লুকোজ এরকম দেখতে। এই আলফা গ্লুকোজের C1 কোনটা? এটা C1 অ্যানোমারিক, অক্সিজেনের ঠিক পাশেরটা, এটাই C1 হয়। C4 কোনটা? 1 2 3 4, এটা 4। তাই আমি আরেকটা আঁকি এভাবে। বাকিটা আঁকলাম না, আমি এখানে শুধু C4টা আঁকছি। হ্যাঁ, বাকিটা একই রকমই রয়েছে। এর C1-এর সাথে এর C4-এর যদি ডিহাইড্রেশন করে দিই, এখান থেকে যদি এই জলটুকু আমি বার করে দিই, -H2O করে দিই,
জল বার করে দিই, তাহলে এইখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়ে গেল না? গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার পরে ছবিটা কীরকম দেখতে হবে? এরকম হয়ে যাবে না? এই যে এইরকম ছবিটা তৈরি হলো, যার এখানে আছে CH2OH, এখানে আছে CH2OH, এইদিকে আছে OH, 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 এইদিকে আছে OH। এইটা যেটা তৈরি হলো তার নাম হলো অ্যামাইলোজ। অ্যামাইলোজ। কার্বন 1 একটার সাথে অন্যটার কার্বন 4 এর মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়ে গেলে তো সেটার নাম হচ্ছে অ্যামাইলোজ। আচ্ছা, আলফা গ্লুকোজের কার্বন 1 আর অন্য একটা আলফা গ্লুকোজের কার্বন 4, এইটা দিয়ে তৈরি কি হচ্ছিল? অ্যামাইলোজ। পুরো অ্যামাইলোজটার সাথে একটা অন্য আলফা গ্লুকোজের কার্বন 1 আর আলফা গ্লুকোজের কার্বন 6 যুক্তওয়ালা কোনো একটা কম্পাউন্ড, এই দুটোর যদি আমি মিলিয়ে দিই তাহলে তৈরি হবে অ্যামাইলোপেকটিন। এই কথাটার মানে কি? আচ্ছা, সবার আগে আমি আলফা গ্লুকোজের C1 আর C6 কে মিশিয়ে দিই। C6 এ কি আছে? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এটা হলো 6, এটা C6। এর কাছে একটা OH আছে। আচ্ছা, আমি এই দিক মুখ করে আঁকলাম কেন? কেন কি এই OH-টা এইটাকে নিয়ে বেরিয়ে যাবে, তাই না? এইখানে OH-টা আছে এভাবে, আলফা তাই জন্য নিচের দিকে আছে, CH2OH আছে এরকম দিকে, আমি বাকি আর কিছু আঁকলাম না। এই যে OH-টা আছে আর এই যে H-টা আছে এটা বেরিয়ে গেল, এইখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়ে যাবে না? তাহলে গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হওয়ার পরের দৃশ্যটা কিরকম হবে আমি আঁকছি। এইটা তৈরি হলো, এরকম তৈরি হয়ে গেল না? যার এখানে CH2OH আছে, এটাকে আমি বলতে পারি C1C6। C1C6 কি হলো? বেসিক্যালি এই CH2টার সাথে এই গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হয়ে গেল। এই যে গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হলো বা এই যে বস্তুটা তৈরি হলো, এর সাথে যদি আমি অ্যামাইলোপেকটিন মানে এইটা, এই দুটোকে যদি আমি একসাথে জুড়ে দিই, যে 4টে জিনিসের কম্পাউন্ড তৈরি হলো, সেই 4টে জিনিসের কম্পাউন্ডকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন। সেটাই এখানে লেখা আছে। অ্যামাইলোজ, এইটা কি ছিল? অ্যামাইলোজই ছিল। তার সাথে যদি আমি এইটাকে জুড়ে দিই তাহলে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন। বিটা গ্লুকোজের সাথে বিটা গ্লুকোজ যদি আমি জুড়ে দিই তাহলে হবে সেলুলোজ। যদি মোর ব্রাঞ্চড অ্যামাইলোপেকটিন জুড়ি তাহলে হবে গ্লাইকোজেন। মানে এই যে 4টে ব্রাঞ্চের অ্যামাইলোপেকটিন, 4টে ব্রাঞ্চ কেন? এই অ্যামাইলোজের 2টো ব্রাঞ্চ ছিল আর এই C1C6 এর 2টো ব্রাঞ্চ ছিল। এই 4টে ব্রাঞ্চের অ্যামাইলোপেকটিন কে যদি আমি বারবার জুড়তে থাকি, একটা অ্যামাইলোপেকটিন তারপর আরেকটা তারপর আরেকটা, তাহলে তার নাম হবে গ্লাইকোজেন। তাহলে আজকে গ্লাইকোসাইডিক বন্ডের ব্যাপারটা আমরা বেশ কিছুটা বুঝলাম। আচ্ছা, এখানে লেখাও আছে শব্দে, when we join two or more like this, মানে এইভাবে যদি যখন আমরা জয়েন করি তখন তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড।
এইভাবে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হচ্ছে, সেটা নোটসে করা আছে, এটা পরে দেখতে পারিস, ভালো লাগবে। আবার দেখ কয়েকটা গ্লাইকোসাইডিক বন্ডের এক্সাম্পল আছে। আলফার C1, আলফা গ্লুকোজের C1 আর বিটা গ্লুকোজের C4 মিশিয়ে দিলে তৈরি হবে সুক্রোজ। আলফা গ্লুকোজের C1 আর বিটা গ্লুকোজের আচ্ছা, এটা হলো আলফা গ্লুকোজের C1 আর C2 মেশালে হবে সুক্রোজ। আলফা গ্লুকোজের C1 আর বিটা নাকি আলফা, এটা আলফা করেছে মনে হচ্ছে, ওপরে ওভার রাইটিং করে আলফা করেছে। আর আলফার C4 এটা মেলালে হবে মাল্টোজ। হ্যাঁ ঠিক আছে, এটা আগের পেজেও আমরা দেখেছি। বিটার C4 না C1 আর বিটার C4 এই দুটো মেলালে হবে বিটা গ্যালাক্টোজের, এটা কিন্তু গ্লুকোজ না, বিটা গ্যালাক্টোজের C1 আর বিটা গ্লুকোজের C4 মেলালে হবে ল্যাকটোজ। আচ্ছা, এইখানে একটা জিনিস লেখা আছে, দ্য রিডিউসিং অথবা নন রিডিউসিং নেচার অফ কার্বোহাইড্রেট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ওয়েদার অ্যানোমারিক কার্বন ইজ ফ্রি অর ব্লকড। আচ্ছা, এই কথাটার মানে কি? এতক্ষণ আমরা সব কি করছি? অ্যালডোজ করছি। কিটোজ কি এখনো ধরিনি। বলছে অ্যালডোজের ক্ষেত্রে যে C1টা হয় সেটা হলো অ্যানোমারিক কার্বন, আর কিটোজের ক্ষেত্রে C2। এতক্ষণ যে আমি বলে আসছি যে যে C1টা অ্যানোমারিক, যে এইটা অ্যানোমারিক, এইটা কার জন্য অ্যানোমারিক? এটা হলো অ্যালডোজদের জন্য C1টা অ্যানোমারিক হয়, কিটোজদের জন্য C2টা অ্যানোমারিক হয়। ঠিক আছে, তা এটা বলতে চাইছে যে যার C1 অ্যালডোজের জন্য আর C2 কিটোজের জন্য ফ্রি আছে তাকে আমরা বলবো রিডিউসিং এজেন্ট, আর যার C1 আর C2 ফ্রি নেই তাকে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট। এই কথাটার মানে কি আমি বলছি। সুক্রোজের পাশে দেখ লেখা আছে নন রিডিউসিং এজেন্ট। আলফা গ্লুকোজের C1 আর বিটা গ্লুকোজের C2 এখানে চলে গেছে। আচ্ছা, বিটা ফ্রুক্টোজের, ভুল বলেছি আমি, বিটা ফ্রুক্টোজের। আমাকে এই কথাটা বলতো, ফ্রুক্টোজ একটা কি? ফ্রুক্টোজ একটা কিটোজ। এবার একটা কিটোজের কোন কার্বনটা অ্যানোমারিক হয়? C2টা হয়। এখানেই লেখা আছে কিটোজের জন্য C2 অ্যানোমারিক হয় আর অ্যালডোজের জন্য C1। তাহলে ফ্রুক্টোজের C2টা গ্লাইকোসাইডিক বন্ড করছে গ্লুকোজের C1 এর সাথে। ব্যাপারটা বুঝতে পারছিস? ব্যাপারটা কিরকম হচ্ছে? ফ্রুক্টোজের C2টা গ্লাইকোসাইডিক বন্ড করছে, মানে ওরকম ও বন্ড করছে গ্লুকোজের C1 এর সাথে। গ্লুকোজের জন্য অ্যানোমারিক কোনটা? C1। তাহলে এই যে রিঅ্যাকশনটা হচ্ছে গ্লুকোজের C1 আর ফ্রুক্টোজের C4 এর মাঝখানে, C2 এর মাঝখানে, এখানে কি হচ্ছে? গ্লুকোজের C1টাও গ্লাইকোসাইডিক বন্ডে চলে যাচ্ছে আর ফ্রুক্টোজের C2টাও গ্লাইকোসাইডিক বন্ডে চলে যাচ্ছে। ফলত কোনোটাই ফ্রি থাকছে না, কোনোটাই ফ্রি OH দেখা যাচ্ছে না। কোনোটাতেই কি OH দেখা যাচ্ছে না। কোনোটাই কি ফ্রি থাকছে না। এই যে ফ্রি থাকছে না, এর কারণে এরা নন রিডিউসিং হয়ে যাচ্ছে। তাই জন্য সুক্রোজের পাশে দেখ নন রিডিউসিং লেখা আছে। ম্যালটোজে কি হচ্ছে? গ্লুকোজের C1 আর গ্লুকোজের C4, একটা গ্লুকোজের অ্যানোমারিক কার্বন নষ্ট হয়ে যাচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডে, কিন্তু অপর গ্লুকোজটার C4 যাচ্ছে। গ্লুকোজ একটা অ্যালডোজ, তার জন্য অ্যানোমারিক হয় C1। একটা অ্যানোমারিক চলে গেছে, একটা ডাইস্যাকারাইড কি দিয়ে তৈরি হয়? একটা দ্বিশর্করা কি দিয়ে তৈরি হয়? দুটো শর্করা দিয়ে। সেই দুটো শর্করার মধ্যে একটা শর্করার অ্যানোমারিক কার্বন চলে গেছে গ্লাইকোসাইডিক বন্ড করতে, কিন্তু একটা অন্য এই গ্লুকোজটা, এর তো C4 গেছে, এর তো C1 যায়নি, এর অ্যানোমারিক তো এখনো আছে। তার মানে এটা রিডিউসিং। তার মানে দুটো অ্যানোমারিক কার্বন, গ্লুকোজের ক্ষেত্রে C1 অ্যানোমারিক ছিল, কেন কি এটা অ্যালডোজ হয়। ফ্রুক্টোজের ক্ষেত্রে C2 অ্যানোমারিক, কেন কি এটা কিটোজ হয়। দুটো অ্যানোমারিকই যখন গ্লাইকোসাইডিক বন্ডে চলে যাচ্ছে তখন সুগারটা নন রিডিউসিং হচ্ছে।
যখন একটা C1 এখানে যেরকম অ্যালডোজ, গ্লুকোজ একটা অ্যালডোজ, তার C1টা অ্যানোমারিকটা গ্লাইকোসাইডিকে চলে যাচ্ছে, কিন্তু একটা অন্য গ্লুকোজের C1 যাচ্ছে না, তার C4 যাচ্ছে। একটা C1 বা একটা অ্যানোমারিক ফ্রি আছে, তাহলে কিন্তু যে সুগারটা তৈরি হচ্ছে, যেটা ম্যালটোজ, সেটা কিন্তু রিডিউসিং হবে। তাহলে রিডিউসিং মানে রিডিউসিং মানে একটা না একটা অ্যানোমারিক ফ্রি কার্বন আছে যে গ্লাইকোসাইডিক বন্ড করছে না। আর নন রিডিউসিং মানে একটাও এরকম বন্ড নেই যেটা করছে না, গ্লাইকোসাইডিক বন্ড করছে না। একটাও অ্যানোমারিক কার্বন নেই যেটা গ্লাইকোসাইডিক বন্ড করছে না, মানে সবকটা কার্বনই, সবকটা অ্যানোমারিক কার্বনই। সবকটা বলতে কি, গ্লুকোজের ক্ষেত্রে C1, ফ্রুক্টোজের ক্ষেত্রে C2, অ্যালডোজের ক্ষেত্রে C1, কিটোজের ক্ষেত্রে C2। বা যদি আমি কোনো একটা এরকম বানিয়ে ফেলতে পারি যেটা নাকি গ্লুকোজের C1 আর গ্লুকোজের C1, আলফা গ্লুকোজের C1 এবং আলফা গ্লুকোজের C1 দুটো এরকমকে জুড়ে একটা গ্লাইকোসাইডিক বন্ড বানালে সেটা রিডিউসিং হবে নাকি নন রিডিউসিং? একটু ভেবে বলতো। আলফা গ্লুকোজের C1 এর সাথে যদি আমি আলফা গ্লুকোজের C1 কে জুড়ে দিই গ্লাইকোসাইডিক দিয়ে, তাহলে সেটা নন রিডিউসিং হবে। কেন কি, এই গ্লুকোজটারও অ্যানোমারিক চলে গেছে, ওই গ্লুকোজটারও অ্যানোমারিক চলে গেছে গ্লাইকোসাইডিক বন্ড করতে, ফ্রি নেই, তাহলে সেটা নন রিডিউসিং। আচ্ছা, এবারের পার্টটা হলো মিউটার রোটেশন। আশা করি এখনো অবধি সবকিছুই বোঝা গেছে। এর পরের পার্টটা যেটা আমরা করব সেটা হলো মিউটার রোটেশন। মিউটার রোটেশন কি? মিউটার রোটেশন কি? আমরা সবাই জানি যে যেই কম্পাউন্ডগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হয় তারা প্লেন পোলারাইজড লাইটকে, পিপিএলকে বেন্ড করে, তারা পিপিএলকে বেঁকিয়ে দেয়। প্লেন পোলারাইজড লাইট এভাবে একদিকে সোজা গেলে সেটা কিরকম করে বেঁকিয়ে দেয় অপটিক্যালি অ্যাক্টিভ যদি কোনো কম্পাউন্ড মাঝখানে থাকে। আচ্ছা, কতটা বেঁকায় সেটা ক্লকওয়াইজ বেঁকায় নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকায়, সেই অনুযায়ী আমরা একটা স্পেসিফিক রোটেশন লিখি। এটা কি? এটা অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকিয়েছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে। প্লেন পোলারাইজড লাইট এই আসছিল, তাকে ঘড়ির কাঁটার উল্টো দিকে বেঁকিয়ে দিয়েছে অপটিক্যালি অ্যাক্টিভ একটা কম্পাউন্ডের মাঝখানে থেকে। তাহলে এখানে নেগেটিভ কিছু একটা অ্যাঙ্গেল বেঁকিয়েছে। যদি এই দিকে বেঁকাতো তাহলে পজিটিভ কিছু একটা অ্যাঙ্গেল বেঁকাতো ঘড়ির কাঁটার উল্টো দিকে। এটা কি, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ সবসময় নেগেটিভ হয় আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হয়, তাই না? আমার মনে হয় আমি একটু উল্টো বলে ফেলেছি একটু আগে, এটাকে আমি মনে হয় ক্লকওয়াইজ বলে ফেলেছি। না, এটা তো ক্লকওয়াইজ, এটাকে বোধহয় আমি অ্যান্টি ক্লকওয়াইজ বলে ফেলেছিলাম। এটা কিন্তু ক্লকওয়াইজ, হ্যাঁ, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে। আচ্ছা, এই যে লাইটটাকে বেঁকানো, এটাকে বলা হয় রোটেশন করা। আচ্ছা, এবারে ধর কোনো একটা জিনিস আমি আনলাম, ধর আমি বিটা ডি গ্লুকোজ আনলাম। বিটা ডি গ্লুকোজটা একটা ইকুইলিব্রিয়ামে থাকে, মানে আমি যদি দোকান থেকে বিটা ডি গ্লুকোজ কিনে আনি, এটা আমি কখনোই পুরো 100% বিটা ডি গ্লুকোজ পাবো না। আমি একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার পাবো, বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ আর ওপেন চেনের। এই কথাটার মানে কি? ধর আমি দোকান থেকে বললাম যে আমাকে বিটা ডি গ্লুকোজ দাও, তাহলে ও আমাকে এমন একটা মিশ্রণ দেবে যেখানে 68% বিটা ডি গ্লুকোজ আছে, যেখানে 32 বা 31% আলফা ডি গ্লুকোজ আছে,
এবং 1% ওপেন চেন। ওপেন চেন মানে এইটা, ওপেন চেন গ্লুকোজ মানে এইটা। ওপেন চেন কেন বলছে এটাকে? এটা তো ওপেন, এখানে তো কোনো, আচ্ছা ওপেন চেন আর আলফা ডি বিটা ডি এই জায়গাটা কিন্তু একটু বোঝার। হ্যাঁ, ওপেন চেন কখন ছিল? যখন নাকি এই অ্যাটাকটা হয়নি তখন ওপেন চেন ছিল। ইভেন এক্সচেঞ্জ হওয়ার পর এই OH মাইনাসের অ্যাটাকটা হয়নি, তখন সেটাকে বলা হয় ওপেন চেন। এখানে ছিল তখন CH2OH ছিল, ইভেন এক্সচেঞ্জও তখন হয়নি, এইটাকে বলা হয় ওপেন চেন গ্লুকোজ। তারপর এই গ্লুকোজটাকে বলা হয় যেখানে অপোজিটে থাকে সেটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ, আর যেখানে একই দিকে থাকে সেটাকে বলা হয় বিটা, তাই না? যখন আমি বলবো দোকানে যে আমাকে বিটা ডি গ্লুকোজ দাও, ওরা আমাকে একটা মিশ্রণ দেবে যেখানে 68% বিটা ডি গ্লুকোজ থাকবে, 31% আলফা ডি গ্লুকোজ থাকবে, আর 1% ওপেন চেন থাকবে। ওরা কেন আমাকে এই মিশ্রণটা দিচ্ছে? ওরা কিন্তু আমাকে আসলে গ্লুকোজই দিচ্ছে, সাধারণ গ্লুকোজই দিচ্ছে, কিন্তু গ্লুকোজ যে কোনো মিশ্রণে এইরকম একটা ইকুইলিব্রিয়াম বা এরকম একটা সাম্যাবস্থা অ্যাটেন্ড করে ফেলে। আমরা আগেও পড়েছি যে যদি আমি HCl জলে দিই তাহলে একটা না একটা পয়েন্টের পরে HCl, H+ আর Cl- এর যে কনসেন্ট্রেশন আছে সেগুলো আর বাড়ে কমে না, সেগুলো একটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, তাই তো? ধর HCl সবার আগে 1 মোল নিলাম, জলে H+ নেই 0 মোল, এই Cl- নেই 0 মোল। কিছুক্ষণ সময় পর দেখছি HCl আছে 0.5 মোল, H+ আছে 0.5 মোল, আর Cl- আছে 0.5 মোল। তাহলে একটা ইকুইলিব্রিয়াম হয়ে গেল। এখন HCl এর কনসেন্ট্রেশন না বাড়বে না কমবে, H+ এরও বাড়বে কমবে না, ক্লোরিনেরও বাড়বে কমবে না। আমি কিন্তু আসলে শুরু করেছিলাম HCl আর জলের মিশ্রণ নিয়ে, কিন্তু জলে HCl ভেঙে এইগুলো হয়ে গেল। ঠিক সেরকম ভাবেই গ্লুকোজ আমি যখন দোকান থেকে কিনেছিলাম বা যখন তৈরি হয়েছিল গ্লুকোজটা ফ্যাক্টরিতে, তখন কিন্তু এরা ওপেন চেন গ্লুকোজই তৈরি করেছিল। ওই ওপেন চেন গ্লুকোজটা এরকম ইভেন এক্সচেঞ্জ করে অ্যাটাক করে বিটা ডি গ্লুকোজ তৈরি করতো, আলফা ডি গ্লুকোজ তৈরি করতো। এটা আলফা কিন্তু, হ্যাঁ, এভাবেই বিটাও তৈরি করতো। এবার আমরা এর আগের পেজে পড়েছিলাম যে বিটার স্টেবিলিটি আলফার থেকে বেশি। কেন? কেন কি যে চেয়ার ফর্ম আছে, সেই চেয়ার ফর্মে বিটায় OH গুলো রয়েছে ইকুইটোরিয়াল পজিশনে। বিটার স্টেবিলিটি, বিটা ডি গ্লুকোজের স্টেবিলিটি আলফা ডি গ্লুকোজের চেয়ে বেশি। কেন? কেন কি বিটা ডি গ্লুকোজে যে হাইড্রক্সিল গ্রুপগুলো আছে, যে OH গ্রুপগুলো আছে, সেগুলো ইকুইটোরিয়াল পজিশনে আছে চেয়ার ফর্ম আঁকার সময়। এটা আমরা দেখেছিলাম, আর আমরা বলেছিলাম যে চেয়ার ফর্মের দরুন বিটা ডি গ্লুকোজের স্টেবিলিটি আলফা ডি গ্লুকোজের চেয়ে বেশি। তা যেহেতু স্টেবিলিটি বেশি, তাই ইকুইলিব্রিয়াম মিশ্রণেও বিটা ডি গ্লুকোজের পরিমাণ সবচেয়ে বেশি 68%, তারপর আলফা ডি গ্লুকোজের 31%, আর 1% মাত্র ওপেন চেন। মানে আসল যে গ্লুকোজটা তৈরি হয়েছিল সেটা ম্যাক্সিমামটাই এসব ইভেন এক্সচেঞ্জ করে এরকম রিয়াক্ট করে একটা 6 মেম্বার রিং তৈরি করে ফেলেছে। ম্যাক্সিমামটাই, জাস্ট 1%ই আছে এরকম এখনো, যেটা এরকম রয়ে গেছে, ওপেন চেন হিসেবে রয়ে গেছে। আচ্ছা, এবার একটা কথা, মিউটার রোটেশন মানে কি? আমি দোকান থেকে এটা কিনে এনেছি, ধর আমার দরকার প্লেন পোলারাইজড লাইটকে একটা সার্টেন ডিগ্রিতে বেঁকানো। এটা হলো ওপেন চেন গ্লুকোজ। এবার আমি বাড়িতে এনেছি লাইটটাও, প্লেন পোলারাইজড লাইট। এইটা হলো লাইটের সোর্স, এখান থেকে লাইট ছাড়লাম, এখানে আমার কেনা ওপেন চেন গ্লুকোজটা রেখে দিলাম। আমি ভেবেছিলাম এরকম ভাবে বেন্ড করবে, কিন্তু বেন্ড করেছে এভাবে। আমি ভেবেছিলাম লাইটটা এভাবে বেন্ড করবে এতটুকু, কিন্তু বেন্ড করেছে এতটা। কেন? কেন কি আমি যে দোকান থেকে কিনে আনলাম ওপেন চেনটা, সেটা কিন্তু এখন আর ওপেন চেন নেই। সেটা 68% বিটা ডি গ্লুকোজ তৈরি হয়ে গেছে, সেটা কিছুটা 31% আলফা ডি গ্লুকোজ তৈরি হয়ে গেছে, এবং কিছুটাই শুধু আমার আসল ওপেন চেন গ্লুকোজ পড়ে আছে।
আমি ধর আগে জানতাম যে ওপেন চেন গ্লুকোজ একটা প্লেন পোলারাইজড লাইটকে এতটা বেঁকায়, এত ডিগ্রি, ধর এটা 50 ডিগ্রি। বাড়িতে নিয়ে আসার পর দেখছি প্লেন পোলারাইজড লাইট বেঁকে গেছে 65 ডিগ্রি। আমি বুঝতে পারছি না এটা কেন হয়েছে। আসলে আমি যে ক্যালকুলেশনটা বইতে দেখেছি যে প্লেন পোলারাইজড লাইটকে ওপেন চেন গ্লুকোজ 50 ডিগ্রি বেঁকায়, সেটা ঠিক, পিওর ওপেন চেন গ্লুকোজ নিতে হয় সেক্ষেত্রে। কিন্তু আমি যে গ্লুকোজটা কিনে আনলাম বাড়িতে, সেইটাতে এতক্ষণে ইভেন এক্সচেঞ্জ হয়ে ওই অক্সিজেনের সাথে ওই বন্ডটা করে বিটা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ তৈরি করে দিয়েছে। সেটা তো একটা মিশ্রণে চলে এসছে, সেটা তো আর পিওর ওপেন চেন গ্লুকোজ নেই, বরং ওপেন চেন গ্লুকোজের অংশ ওই মিশ্রণটায় খুব কম আছে, 1% আছে মাত্র। তাহলে ওটা তো একটু অন্যভাবে বেঁকাবেই লাইটটাকে। এই যে অন্যভাবে বেঁকানো লাইটের, তার কারণ কি ওগুলো একটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে। আমি যখনই দোকান থেকে কিনে আনছি ওগুলো বাড়িতে নিজের ভেতরে রিঅ্যাক্ট করে একটা সাম্যাবস্থায় চলে আসছে। বিটা ডি গ্লুকোজ যেখানে 68% থাকে, আলফা ডি গ্লুকোজ যেখানে 31% থাকে, আর ওপেন চেন যেখানে 1% থাকে, এরকম একটা সাম্যাবস্থায় চলে আসছে বাড়িতে কিনে আনার পর। এইরকম একটা রোটেশনের সমস্যাকে বলা হয় মিউটার রোটেশন। এইরকম জিনিসটাকে বলা হয় মিউটার রোটেশন। আচ্ছা, বোঝা গেল। এবারে একটা কোশ্চেন, একটা প্রশ্ন আজকে আমি দেখছিলাম, এই প্রশ্নটা একবার দেখি আমি। প্রশ্নটা হচ্ছে, which of this will show mutar rotation? মিথাইল আলফা ডি গ্লাইকোপাইরানোসাইড আলফা ডি, আচ্ছা, will show, তাই তো? আচ্ছা, আলফা ডি গ্লুকোপাইরানোস, বিটা ডি গ্লুকোপাইরানোস, বিটা ডি গ্যালাক্টোপাইরানোস, এই চারটের মধ্যে কোনটা মিউটার রোটেশন দেখাবে? আচ্ছা, এবারে একটা কথা আমি বলি, যাকে আমি জানি এ বিটা ডি গ্লুকোপাইরানোস, ভালো করে বুঝবি, গ্লুকোপাইরানোস সরি মিউটার রোটেশনের জন্য দরকার কি ছিল একটু আবার মনে করে দেখি। মিউটার রোটেশনের জন্য দরকার ছিল যে অ্যানোমারিক যে কার্বনটা রয়েছে, আমরা আগে এই পার্টটা করি। মিউটার রোটেশনে হচ্ছিল কি, ওপেন চেন বিটা আলফা, বিটা আলফার মধ্যে তফাৎ কি আছে? বিটা আলফার মধ্যে বেশি কিছু তফাৎ নেই, জাস্ট অ্যানোমারিক কার্বনে কোথাও একটা ওইচ নিচে আছে, কোথাও একটা ওইচ ওপরে আছে। CH2OH তো ওরকম ওপরেই আছে, নিচে থাকলে সেটা হয়ে যাচ্ছিল আলফা, আর ওপরে থাকলে সেটা হয়ে যাচ্ছিল বিটা, তাই না? এবারে একটা কথা আমি বলি, তাহলে বেসিক্যালি ওইচের যে প্রেজেন্স, ওইচটা যদি নাই থাকতো, ওইচ না থাকলে কি হতো? যদি এখানে ওইচ না থাকতো তাহলে আমি এটার নাম কি দিতাম? অ্যাসিটেল। এই জিনিসটা আগের ক্লাসে আমি বলেছিলাম যে ওইচ থাকা মানে হেমি অ্যাসিটেল, অ্যাটলিস্ট একটা উইচ থাকা মানে হেমি অ্যাসিটেল, আর উইচ না থাকা মানে হলো অ্যাসিটেল। যদি এখানে উইচ নাই থাকতো তাহলে ওপর আর নিচে যাওয়ার প্রশ্নই উঠতো না, আলফা আর বিটা হওয়ার প্রশ্নই উঠতো না। দিদু ভাই পরে বলছি, তখন আলফা আর বিটা হওয়ার প্রশ্নই উঠতো না। তাহলে অ্যাসিটালের ক্ষেত্রে যেখানে ওইচ থাকবে না, যেখানে C1 অ্যানোমারিক কার্বনে ওইচ থাকবে না,
সেখানে আলফা বিটা হওয়ার প্রশ্ন উঠবে না। যেখানে আলফা বিটা তৈরি হবে না সেখানে তুই একটা কথা বল, একটাই ফর্ম থাকবে, ওপেন চেন ফর্ম, বা যে ফর্মটাই আমি কিনে এনেছি, যেটাকে যে ফর্মে আমি কিনে এনেছি সেটা সেই ফর্মেই থাকবে, সেটার কোনো চেঞ্জ হবে না, তাই তো? তাই অ্যানোমারিক কার্বনে যদি OH নাই থাকলো তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে আচ্ছা, আমি কি বলছিলাম, বিটা আর আলফা এই দুটোই মেনলি থাকে। ওপেন চেন তো 1% থাকে, ওটার কথা ভুলে যাই। এবার ধর বিটা আর আলফা দুটোই, কারোর মধ্যে OH নেই। যদি OH-ই না থাকে তাহলে বিটা আর আলফার ভেতরে মানে কোনো তফাতই হবে না, বিটা যায় আলফাও তা, তাহলে বিটাও আছে 100%, আলফাও আছে 100%। বেসিক্যালি বিটাও নেই আলফাও নেই, কেন কি OH-ই তো নেই। তাহলে যে একটা কম্পাউন্ড তৈরি হবে সেটা একটাই থাকবে, একটা কম্পাউন্ড একটাই থাকবে, কোনো মিউটার রোটেশন দেখাবে না। মিউটার রোটেশন কখন দেখায়? যখন OH ওপর নিচে যায়, যখন আলফা বিটা তৈরি হয়। যেখানে OH নেই সেখানে আলফা বিটা নেই, সেখানে মিউটার রোটেশনও নেই। মানে বেসিক্যালি অ্যাসিটালের ক্ষেত্রে মিউটার রোটেশন নেই। এই কটাই দেখি। আলফা ডি গ্লুকোপাইরানোস মানে আলফা ডি গ্লুকোজ, এখানে এটা কি অ্যাসিটাল নাকি হেমি অ্যাসিটাল? এতক্ষণ ধরে বলে আসছি এটা একটা হেমি অ্যাসিটাল, কেন কি গ্লুকোজের অ্যানোমারিক কার্বনে OH আছে। বিটা ডি গ্লুকোজ এরও অ্যানোমারিক কার্বনে OH আছে। বিটা ডি গ্লুকোজ কিছুক্ষণ পরেই 68% নিজেকে তৈরি করবে এবং 31% আলফাকে তৈরি করবে। আলফা ডি গ্লুকোজ আমি যদি দোকান থেকে কিনে আনি তাহলে 31% নিজেকে রিটেন করতে পারবে, নিজেকে ধরে রাখতে পারবে, আর বাকিটা বিটা ডি গ্লুকোজ তৈরি হয়ে যাবে 68%। তাহলে এরা দুজনেই মিউটার রোটেশন দেখাবে। যদি আমি গ্যালাক্টোপাইরানোস তারও ছবি আঁকি আর তাকেও দেখি, তাহলে আমি সেখানেও দেখবো যে C1 অ্যানোমারিক কার্বনে সেখানে OH আছে, সেটাও একটা হেমি অ্যাসিটাল। কিন্তু যখনই আমি এই মিথাইল আলফা ডি গ্লুকোপাইরানোসাইড আঁকবো সেখানে আমি দেখব সেখানে OH নেই। আচ্ছা, মিথাইল আলফা ডি গ্লুকোপাইরানোসাইড এটা আঁকার চেষ্টা করি। আচ্ছা, সবার আগে পাইরানোসাইড এই শব্দটা মানে কি? 6 কার্বনের রিং, এক বা 6 জিনিসের রিং। পাইরানোসাইড মানে কিন্তু 6 কার্বন না, 6টা জিনিসের। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, রিংটা হলো 6টার, হয়ে গেল। আচ্ছা, মিথাইল আলফা ডি গ্লুকোপাইরানোসাইড, পাইরানোসাইড এই কথাটার মানে হলো একটা ও থাকবে, একটা ও থাকবে, এই ও মিথাইল, এইভাবে তাহলে জুড়ে গেল। বোঝা গেল? এটা কি করে আঁকবো? সবার আগে পাইরানোসাইডের জন্য এখানে 6টা রিং দেবো, সাইডের জন্য একটা ও দেব, মিথাইলের জন্য মিথাইল বসিয়ে দেবো। মিথাইল মানে হলো CH3, তাই না? তাই এটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এবারে আমাকে বল এর যে C1 অ্যানোমারিক আছে, এর C1 অ্যানোমারিক তো এটা। আচ্ছা, এটা কি করে বুঝবো C1 অ্যানোমারিক? মিথাইল যদি সবার আগে লেখা থাকে তাহলে আমাকে বুঝতে হবে মিথাইলটাই হলো অ্যানোমারিকে আছে। মিথাইল পাইরানোসাইড, সাইড মানে ও আছে, আর মিথাইল অ্যানোমারিকে আছে, এটা অ্যানোমারিকে আছে। এইদিকে একটা CH2OH আছে, এইটা তাহলে অ্যানোমারিক কার্বনে আছে। অ্যানোমারিক কার্বনে কি OH আছে? নেই। তাহলে এটা একটা অ্যাসিটাল, এটা তাহলে মিউটার রোটেশন দেখাবে না। তাহলে এই 4টে অপশনের মধ্যে 3টে অপশনই মিউটার রোটেশন দেখাবে এবং একটা দেখাবে না, সেটা কি? মিথাইল আলফা ডি গ্লুকোপাইরানোসাইড।